আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংঘর্ষ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি, ইউনিয়নের সম্মানিত আমির জনাব আলাউদ্দিন ভাই, পিছাই দিলাম তো মাইকটির মুখে নিয়ে কথা বলে সাউন্ড বাইর হয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত 10 দলীয় ঐক্য জোটের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সদর, নীলফামারী জেলা এবং ইউনিয়নের জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত সংঘর্ষী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। পশ্চিম পাকিস্তানিদের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে বৈষম্যের প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যুদয় হয়। রাষ্ট্র ক্ষমতায় স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসার পরে বাংলাদেশে গণতন্ত্রকে গলা চিপে হত্যা করে, সকল পত্র পত্রিকা বন্ধ করে একদলীয় শাসন কায়েম করার প্রেক্ষিতে যে চরম বৈষম্য সৃষ্টি হয়, সেই বৈষম্যের প্রেক্ষিতে অত্যন্ত দুঃখজনকভাবে স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দানকারী দলের নেতার সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন আসে। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে চালু হয়। বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্রের মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ পায়, পত্রিকাগুলো চালু হয়। কিন্তু পরবর্তীতে নানানভাবে সামরিক শাসন, সেনা সদস্যদের হত্যা করা, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা করা, এর মাধ্যমে আবারও বিরোধী দল শূন্য বা শক্তিহীন বিরোধী দল দিয়ে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করা হয়েছিল। এরই প্রেক্ষিতে এক সময় সামরিক শাসন আসে এবং 9 বছরের একটি সামরিক জান্তা বাংলাদেশ শাসন করার পরে 1990 সালের 6 ডিসেম্বর 7 দল, 15 দল এবং জামাত ইসলামী, এই 3টি দলের ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন সামরিক সরকার পদত্যাগ করতে বাধ্য হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। এরপরে বাংলাদেশে প্রথম সংবিধানে সংযোজন না করেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। সেই নির্বাচনে জামাত ইসলামের সমর্থনে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজমকে কারান্তরীণ করে। তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে বাংলাদেশে তিনি দেশের নাগরিকত্ব ফেরত পান। যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করার স্থলে এই বিল পাস না করেই পরবর্তী নির্বাচনের জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল তীব্র প্রতিবাদ করার পরে, আন্দোলন করার পরে তারা সেই দাবি মেনে নিলেও তারা 18 দিনের জন্য একটি সংসদ গঠন করেছিল।
1996 সালে আমরা দেখতে পাই এককভাবে বিএনপি নির্বাচন করে সারা বাংলাদেশে শত শত কোটি টাকা খরচ করে একটি নির্বাচনের ব্যবস্থা করেছিল। সেখানে 18 দিনের জন্য যারা এমপি হয়েছিলেন তারা এখন বলেন যে সাবেক এমপি। আমরা দেখি অনেককে যাদের এমপি হওয়ার কোনো সুযোগ কখনো ছিল না, তারা নিজেদেরকে এখন সাবেক এমপি লিখতে পাচ্ছেন ওই 18 দিনের সংসদের কারণে। এরপরে জনগণের দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার সংসদে পাশ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো 1996 সালে। সেই নির্বাচনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসলেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার পর আবার বৈষম্য সৃষ্টি করলেন। এই বৈষম্যের প্রেক্ষিতে বাংলাদেশের 4 দলীয় ঐক্যজোট গঠন করা হয় এবং এই 4 দলীয় ঐক্যজোট আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে, যে নির্বাচনের মাধ্যমে 4 দলীয় ঐক্যজোট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করে। সেই মন্ত্রিসভায় জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন। মন্ত্রী 2 জন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। নাম জানা আছে আপনাদের? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই 4 দলীয় ঐক্যজোটের মন্ত্রিসভা তাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা অবস্থায় বাংলাদেশের ইতিহাসে 5 বছরের প্রত্যেক বছর বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া 5 বছরের রাষ্ট্র ক্ষমতা চলাকালে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন। খারাপ লাগার কথা না? পরে বলছি। এই সরকারের মেয়াদ অন্তে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তাদের অধীনে নির্বাচন না করার ঘোষণা দেয়। এর ওই প্রেক্ষিতে 2007 সালে বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আরোহণ করে, যে সরকারকে বলা হয় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। মনে আছে আপনাদের? বাংলাদেশের সকল বাজার ঘাটগুলো ভাঙ্গিয়া তামা করে দিয়েছিল, মনে আছে না? এই সরকার ক্ষমতায় আসার পরে বিগত 2 সরকারের সকল মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 1996 থেকে 2001 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আর বেগম জিয়ার নেতৃত্বাধীন জোট সরকার, এই 2 সরকারের সকল মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল, মনে আছে আপনাদের? সেই মামলায় প্রত্যেক মন্ত্রীকে জেলে যেতে হয়েছে। শেখ হাসিনা এবং বেগম জিয়া বাদ করেন নাই, তাদেরকেও জেলে যেতে হয়েছে। শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় এসে নিজের মামলাটা তুলে নিল, বেগম জিয়াকে কিন্তু ওই মামলায় শাস্তি স্বরূপ জেলে আটক অবস্থায় থাকতে হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার কৃপায় তিনি প্যারোলে মুক্ত ছিলেন। এই তত্ত্বাবধায়ক সরকারের আনিত মামলায় যারা আসামি হয়েছিলেন তারা কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের আসামি নন। অনেকে বলেন 17 বছর ধরে নির্যাতিত, কিন্তু আমরা অনেকের ব্যাপারে জানি যারা এখন নীলফামারীতে ভোট চাইতে আসছেন তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলের দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি ছিলেন। সেই মামলায় তাকে সাজা ভোগ করতে হয়েছিল এবং তিনি সাজা অ্যাভয়েড করার জন্য, সাজাকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি বিদেশে চলে গিয়েছিলেন। 15 বছর বিদেশ থেকে আসেন নাই। বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা কতখানি নির্যাতন সহ্য করেছেন, ডোমার ডিমনার জনগণ কতখানি নির্যাতন সহ্য করেছেন, সেই নির্যাতন সহ্য করার সাথে ওই নেতাদের কোনো সম্পর্ক ছিল না।
17 বছর পরে বাংলাদেশে এসে বলছেন আওয়ামী নির্যাতনের ভয়ে বাইরে ছিলাম। বাস্তবতা হলো 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের দ্বারা আনীত মামলার আসামি ছিলেন তারা। এই মামলার পরে আমরা লক্ষ্য করলাম 2 সরকারের সকল মন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেও জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা সম্ভব হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে ফখরুদ্দিন আর মহিউদ্দিন জামাত ইসলামের রোপণ ছিল নাকি? ছিল কি? ফখরুদ্দিন মহিউদ্দিন জামাত ইসলামের 2 মন্ত্রীর মন্ত্রণালয়েও তন্ন তন্ন করে খোঁজখবর করছেন, কোন প্রকারে 1 টাকার দুর্নীতিও যদি পাওয়া যায় মামলা ঠুকে দিবে। কিন্তু তাদের মন্ত্রণালয় থেকে 1 টাকারও দুর্নীতি পাওয়া যায় না। এবং তারাও চ্যালেঞ্জ করে বলেছিলেন আমাদের মন্ত্রণালয় থেকে যদি 1 টাকার দুর্নীতি বের করতে পারেন সারা জীবন রাজনীতি করবো না। বলেন এই কথা? তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার কোন দুর্নীতি বের করতে পারেন নাই। এর নাম হলো জামাত ইসলামী। পরিপূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যে থেকেও নিজেদেরকে দুর্নীতি মুক্ত করতে পারার নামই হলো জামাত ইসলামী। পরবর্তীতে একটা সরকার আসলো 28শে অক্টোবরের 2006 সালের 28শে অক্টোবরের রক্তক্ষয়ী লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে 6 জনকে সাপের মতো পিটিয়ে হত্যা করার ঘটনার পরে একটা সরকার আসলো, যারা সরকারে এসে সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার আসলে তো যে কেউ আসতে পারে ক্ষমতায়, কিন্তু তাদের ক্ষমতা নিশ্চিত করার জন্য আর তত্ত্বাবধায়ক সরকার রাখা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল এবং বাংলাদেশে তাদের নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে পরপর 3টি নির্বাচনে তারা একতরফা নির্বাচন করে নিজেদেরকে এমপি ঘোষণা দিয়ে দিল। একবার আমি নির্বাচন হলো, একবার দামি নির্বাচন হলো। আমি আর দামি বলেন, আমি হলো আমি ছাড়া আর কেউ নাই। 154 সিটে আমি ছাড়া আর কেউ নাই, দ্বিতীয় কোনো প্রার্থী নেই। এর নাম হলো আমি নির্বাচন। পরের নির্বাচনকে চিন্তা করলো আর যদি আমি নির্বাচন করি তাহলে মানুষ খারাপ হয়, তাহলে একটা নির্বাচন করি আমরা আমাদের দল থেকে আরেকজনকে প্রার্থী দিয়ে দিই। এই নির্বাচনের নাম হলো ডামি নির্বাচন। শোনেন নাই? আর জনগণকে নির্বাচন থেকে বিমুখ করে রাষ্ট্র ক্ষমতায় জোর করে থাকার জন্য তারা কতগুলো পদ্ধতি বের করলো। প্রথমে বের করলো ডিজিটাল বাংলাদেশ, মনে আছে? তারপরে বাই করলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ করলে পরে মন ভাঙি পড়ি যায় নাকি বলেন? দেখেন নাই? আর ডিজিটাল বাংলাদেশের ব্যাখ্যা জানেন? অধিদপ্তর আছে, শোনেন? অধিদপ্তর, এই অধিদপ্তর গুলোর প্রধান যিনি তাকে বলা হয় মহাপরিচালক। শুনছেন কোনদিন? মহাপরিচালক সরকার একজন অনেক বড় কর্মকর্তা। মহাপরিচালকের ইংরেজি হলো ডাইরেক্টর জেনারেল। ডাইরেক্টর জেনারেলকে সংক্ষেপে বলা হয় ডিজি। বুঝে গেছে? আর এক লোক আমাকে বলতেছে ডিজিটালের অর্থ জানেন? আমি কি অর্থ? ডিজিটাল মানে আওয়ামী লীগের শব্দগুলো ডিজি আর বাকি বাংলাদেশের সমস্ত লোকের টাল, এর নাম হলো ডিজিটাল। অবস্থা এরকম ছিল না? বাংলাদেশের 2টা শ্রেণী তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগের শব্দগুলো 1 নম্বর নাগরিক, বাকি সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ ছিল 2 নম্বর নাগরিক। ছিল না এরকম? আর জামাতের লোকজন ছিল 3 নম্বর নাগরিক। ছিল না? জামাত শুনলেই জঙ্গি, জামাত শুনলেই মামলা, নাশকতার মামলা, বিস্ফোরক আইনে মামলা, নানান ধরনের মামলা। মামলার কোনো ঘটনা থাকুক না থাকুক মামলা হয়। 2022 সালে 22শে ডিসেম্বর মাসে কোন বন্ধ থাকে? আমি আমার পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছিলাম। কক্সবাজার থেকে গেছি বান্দরবন। বান্দরবন থেকে ঢাকায় ফিরতে হলে খাগড়াছড়ির বুদ্ধি আসা লাগে, জানেন নাকি কেউ? বাসে করে আসলে আমি 22শে ডিসেম্বর রাত 1টার সময় যখন খাগড়াছড়ি ক্রস করতেছি তখন আমার কাছে ফোন আসলো আমাদের নায়েবে আমির খায়রুল ভাইয়ের ছোট ভাই নাম্বার, ফোন থেকে ডক্টর খায়রুল আলম, ওনার ছোট ভাই ফোন করলো মাজেদুল ইসলাম। ছিলেন মাজেদুল ইসলাম আমার জুনিয়র, আমার সেরেস্তায় আছে।
মাঝে আমাকে ফোন করে বলেছে ভাইয়াকে ধরে নিয়ে গেল রাত একটার সময়। কয় তারিখ? 22শে ডিসেম্বর 2022 সাল। ওনার আটকের সংবাদ শোনার পর আমি কয়েক জায়গায় ফোন করে ব্যবস্থা নেওয়ার কথা বললাম। আমি তো নিজে বাইরে, আমি তখন খাগড়াছড়ি, মানে খাগড়াছড়ির উপরে বাসে করে যাচ্ছি। তারপরে এর মধ্যে আরো 3-4 জায়গা থেকে ফোন আসলো, আরো বিভিন্ন দায়িত্বশীলকে আটক করা হচ্ছে। আমি আইন বিভাগের দায়িত্বশীল, তখনও ছিলাম, এখনো আছি। এই কারণে আমার কাছে ফোনগুলো আসা শুরু করলো, সবার আটকের সংবাদ। 4-5 জনের আটকের সংবাদ শুনলাম। তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের কিছু লোকজন তখন নিয়োজিত ছিলেন, তাদেরকে সংবাদ দিলাম, খাবার দেওয়া, যোগাযোগ করা, কোথায় রাখতেছে এগুলো খোঁজখবর নেওয়া, এটা সংবাদ দিল। 4-5 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে পরের দিন সকালে মামলা দেওয়া হলো যে সরকারকে পতনের জন্য নাশকতার পরিকল্পনা করতেছিল একটা বৈঠকে বসে কচু কাটায়, তারই মামলা দেওয়া হলো। অথচ প্রত্যেকটা লোকে ধরেছে তাদের বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় লুঙ্গি পরা অবস্থায়, আর বলতে নাশকতার পরিকল্পনা করতেছিল কচু কাটায়। খায়রুল ভাই একজন পিএইচডি করা মানুষ, উনি লুঙ্গি পরে কচু কাটা মিটিং করে যাইবে, সম্ভব এটা? এই হলো মামলা, আজগুবি মামলা। আর একটা আজগুবি ঘটনা আছে। এটা কত সালে ঘটনা বললাম? 22 সালে 22শে ডিসেম্বর আমি কইছিলাম খাগড়াছড়িতে ছিলাম বাসের মধ্যে। 2025 সালে 24 সালে 19শে এপ্রিল আমাকে আটক করা হলো সৈয়দপুর থেকে। কত সালে? 24 সালের 19শে এপ্রিল আটক করে আমাকে আসামি বানানো হলো 97 নাম্বার ওই মামলা, যে মামলাতে খায়রুল ভাইকে 1 নম্বর আসামি করে একটা মামলা করা হয়েছিল। আমি ছিলাম কোথায়? খাগড়াছড়ি। আমি এরকম 97 নম্বর আসামি ওই মামলা। ব্যাপার করে বুঝছেন তো? যে মামলায় আমি উপস্থিত নাই, যে ঘটনার সাথে উপস্থিত নাই, আসি আমি খাগড়াছড়িতে, সেটা আমি আসামি। এই হলো মামলা। এভাবে করে সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল, আয়নাঘর তৈরি করা হয়েছিল, বিনা বিচারে মানুষকে আটক রাখা হয়েছিল। 2013 সাল থেকে 2010 সাল থেকে জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। 13 সাল থেকে ফাঁসি দিতে দিতে 6 জন নেতাকে ফাঁসি দিয়ে বাকি 5 জনকে কারাগারে আবদ্ধ রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বরেণ্য আলেম, বিশ্ব নন্দিত মুফাসসির মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে আটক রেখে পরবর্তীতে হাসপাতালে ভর্তির নামে মেডিকেল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করা হলো। বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডকে সহ্য করতে পারে না। বাংলাদেশের সমস্ত প্রথিত দশা আলেমদেরকে হত্যা করা সহ্য করতে পারে নাই, যার প্রমাণ আজকে বাংলাদেশে জামাত ইসলামীর জয় জয়কার। আমি বিশ্বাস করি জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশের জামাত ইসলামীর সঠিক বীজটা বপন করে গেছে। জামাত ইসলামীর জন্য সবচেয়ে উপকার করে গিয়েছে শেখ হাসিনা। তার এই জুডিশিয়াল কিলিং আজকে জামাত ইসলামীকে শীর্ষ রাজনৈতিক দলে পরিণত করেছে। আমরা স্মার্ট বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, এখন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেটা হলো ফ্যামিলি কার্ড। শুনছেন? ফ্যামিলি কার্ডের কথা শোনেন নাই? একজন 10 টাকা সের চাউল খাওয়ার নাম করে বাংলাদেশকে 40 টাকা সের চাউল খাওয়াইছে, খাওয়াই নাই? আর একজন এখন বলছেন ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশের জনগণকে খাওয়াবে। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বাংলাদেশের জনগণকে খাওয়াবে, সে দায়িত্ব আপনাকে নিতে বলেছে কে? আপনাকে আমরা দায়িত্ব দিছি? আপনি কি আপনার পকেটের টাকা দিয়ে আমাকে ফ্যামিলি কার্ড দিবেন? এই ধরনের ভুয়াকে বাংলাদেশের জনগণ গ্রহণ করে। এই দুর্বিষহ যাতনা 15.5 বছরের, এই যাতনার পরে এদেশের তরুণ ছাত্র সমাজ, এদেশের তরুণ ছাত্ররা, এমনকি শিশু ছাত্ররা পর্যন্ত বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে সঙ্গে করে লক্ষ লক্ষ ছাত্র যুবক রাস্তায় নেমে
মাত্র 18 দিনের আন্দোলনের মাধ্যমে একটি অত্যন্ত স্বৈরাচারী, অত্যন্ত নির্যাতনকারী একটি সরকারকে, দুর্দন্ত প্রতাপশালী একটি সরকারকে 18 দিনের আন্দোলনের মাথায় রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করে, এমনকি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। তারা যে ইনসাফের কথা বলে, যে বৈষম্যহীনতার কথা বলে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, তাদের সেই আন্দোলনের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা বাংলাদেশকে ইসলামের সাথে ঢালাই করার জন্য, তারা বাংলাদেশকে ইসলামের সাথে তৈরি করার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে 2024-এর 5 আগস্ট শাহবাগ থেকে যখন লক্ষ লক্ষ ছাত্র কোটি কোটি জনগণের হৃদয়কে সঙ্গে করে গণভবনের দিকে যখন এগিয়ে যাচ্ছিল, তাদের সেই আন্দোলনের মুখে বাংলাদেশের কোন পুলিশ, বাংলাদেশের কোন বিজিবি, বাংলাদেশের কোন র্যাব তাদেরকে রোখার সাহস না দেখে গণভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেদিনের সেই বিপ্লবী ঘোষণা বাংলাদেশকে যে বার্তা দেয়, সে বার্তা হলো বাংলাদেশ হবে ইনসাফের রাষ্ট্র, সে বার্তা হলো বাংলাদেশ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের রাষ্ট্র, চাঁদাবাদের রাষ্ট্র নয়। এই বাংলাদেশকে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করার জন্য তারা আন্দোলন করেনি। তাদের সেই আন্দোলনের ফসল যদি হয় 5 আগস্ট রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত যে চাঁদাবাদের মহোৎসব চলছে, এই মহোৎসব চালানোর জন্য কাউকে ওই 24-এর আন্দোলনকারীরা লাইসেন্স দেয় নাই। বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে চাঁদাবাজির কারণে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সন্ত্রাস করার কারণে তারা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করবে। ভাবতে অবাক লাগে, তারা 11 মাসে 202টি খুন করেছে এই চাঁদাবাজির কারণে। তারা নিজেদের দলের 70 জনকে হত্যা করেছে। এমনকি সোহাগ মিয়াকে তারা যখন ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে রাস্তায় দিনের বেলা হত্যা করে, পাথর দিয়ে ধীরে ধীরে থেতলে হত্যা করে, সেই ঘটনা থেকে গোটা পৃথিবীর মানুষ কেঁদেছে। তারা প্রমাণ করেছে 28 অক্টোবরের সাপের মতো লাঠি লগি বৈঠানিকে হত্যাকারী যে 14 দলীয় ঐক্যজোটের লোকজন, তারা ওই 28 অক্টোবরের লগি বৈঠাল হত্যাকারীদের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করার বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একের পর এক নির্বাচন হয়েছে, জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় পেয়েছে। আমি ধারণা করেছিলাম একজন অভিভাবক হিসাবে বাইরে থেকে 17 বছর বিদেশে কাটিয়ে আরাম আয়েশে থেকে তাদের দলের নেতা যখন বাংলাদেশে আসবে, তখন তাদের দলের অন্যান্য নেতাকর্মী চাঁদাবাজি বন্ধ করে দেবে এটা ধারণা করেছিলাম আমি। কিন্তু না, চাঁদার ভাগ তো লন্ডনেও যায়, লন্ডন চলে এসে ঢাকায় চাঁদাবাজি কমবে কেন? চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে। আমি বলেছিলাম আগে চাঁদা হতো 300 টাকা, এখন চাঁদা না হয় 600 টাকা। অনেক জায়গায় বক্তব্যে বলেছি। গত 4 দিন আগে চওড়াতে একজন মোটর শ্রমিকের কাছে শুনলাম, আগে ঢাকায় যাওয়া গাড়িগুলো থেকে চাঁদা আদায় করা হতো 70 টাকা, এখন চাঁদা আদায় করা হচ্ছে 200 টাকা, 3 গুণের কাছাকাছি। তারা চাঁদাবাজি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে আগের সরকারের চাঁদাবাজরা 15.5 বছরে যে পরিমাণ চাঁদাবাজি করেছে, এই সরকারের নাজেই সম্ভবত এই দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো 15.5 মাসের মধ্যে তা ক্রস করতে হবে, অতিক্রম করতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে তারা চাঁদাবাজির মহোৎসবে নেমেছে। দেশের জনগণ এরকম চাঁদাবাজদেরকে চায় নাই। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোর শেষে যখন তাদের দেশনায়ক আসলেন, তিনি দেশে আসার পরে চাঁদাবাজি কমাতে পারেন নাই। তিনি দেশে আসার পরে ওই ছাত্রদেরকে সংগঠিত করে সকল সংগঠনের নেতা কর্মীদেরকে তাদের প্রার্থীরা প্রত্যাহার করিয়ে ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থীদেরকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু জনগণ তার কথায় সাড়া না দিয়ে পঞ্চম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওই দেশনায়কের উপস্থিতিতে তাদের ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরকে আবারও নিরঙ্কুশ বিজয় দিয়েছে।
বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আর কোন চাঁদাবাজদের মার্কা দেখতে চাই না। সব দেখেছি, এবার দেখতে চাই দাঁড়িপাল্লা। সব দেখেছি, এবার দেখতে চাই ইনসাফের মার্কা। সব দেখেছি, এবার দেখতে চাই বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্যজোট। আমরা নীলফামারীতে একটা ব্যতিক্রম দেখছি। কয়েকদিন আগে প্রেস ক্লাবে আমাদের প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী গিয়েছিলেন। প্রেস ক্লাবটা হচ্ছে বিডি হলে। চেনেন বিডি হল? নীলফামারী বিডি হল চেনেন না? চেনেন না বোধহয়? চেনেন? বিডি হল মানে এখন যেটা জুলাই চত্বর হয়েছে ওইটা বিডি হল। নীলফামারী প্রেস ক্লাব হলো ওখানে। ওখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী গেছেন, বক্তব্যের শুরুতেই বলছেন, ভিডিও আছে আমি দেখছিলাম, শুরুতেই বলছেন যে আমি প্রেস ক্লাবে আমার জীবনে প্রথম আসলাম। মানে এই ভয় প্রেস ক্লাবে উনি প্রথম আসলেন, এই কথা বলছেন। উনি বোঝেন নাই যে এই কথাটা ওনার বিরুদ্ধে তুলে ধরে। কারণ এইটা ফেসবুকে আসছে, নিচে একজন মন্তব্য লিখছে যে দেশি ভাষায় লিখছে, রসিক মানুষ লিখছে যে ওই প্রথমবার প্রেস ক্লাব যায় এমপি হবার চায়, এই কথাটা লিখছে। এই কথাটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই প্রেস ক্লাবে আমি হাফ প্যান্ট পরিও গেছি। আমার শিশুকাল আমি হাফ প্যান্ট পরি, আমার বয়স এখন 56 বছর। আমি যখন হাফ প্যান্ট পরি তখনও আমি ওই বিডি হলে গেছি, ওই প্রেস ক্লাবের যে জায়গায় প্রেস ক্লাব ওখানে গেছি। আমার মাথায় চিন্তা আসলো যে যে জায়গায় আমি হাফ প্যান্ট পরেও গেছি সে জায়গায় একটা 60 ঊর্ধ্ব লোক প্রথমবার গিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আমার কথা হচ্ছে উনি একজন বাইরের মানুষ হয়ে আপনাদের কাছে যদি ভোট চান, চাইতে পারেন না? উনি যদি বাইরে থেকে এসে ভোট চাইতে পারেন, আমি নীলফামারীতে জন্মগ্রহণকারী, আপনাদের সামনে মানুষ হয়েছি, আপনাদের সঙ্গে উঠা বসা করছি, নীলফামারীতে রাজনীতি করছি, নীলফামারীতে নির্বাচন করছি, আপনাদের সাথে আমার যে যোগাযোগ, আমি আপনাদের সন্তান। উনি যদি ভোট চাইতে পারেন তাহলে আমি ভোট দাবি করি, আমাকে ভোট দেওয়া লাগবে। আমার অধিকার আছে না? আমি আপনাদের ভাই না? আমি আপনাদের সন্তান না? আমাকে ভোট দেওয়া লাগবে, এই অধিকার আমি ভোলাতে পারি না? দিবেন ভোট আমাকে? সবাই দেবেন? এটা আব্দুল দেখাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ভোট দাবি করেছি, আপনার দাবি মানছেন, আমার অধিকার হিসাবে আপনারা আমার দাবি পূরণ করবেন। আর একটা অনুরোধ আছে, আরেকটা দাবি, এটা অনুরোধ, আপনাদেরকে আপনাদের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীর ভোটটা আমার নিয়ে দেওয়া লাগবে। দিবেন? এই অনুরোধ মানবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, আমি সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল সামাজিক সংগঠন, সকল ধর্ম, সকল বর্ণ, সকল পেশা, সকল শ্রেণীর মানুষকে নিয়ে নির্ভরকে করতে চাই। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি নীলফামারীকে বিনির্মাণের এবং পরিপূর্ণভাবে ইনসাফ প্রতিষ্ঠার ওয়াদা দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।